বন্ধুকে দেয়া কথা রাখতে রক্তের বন্যা। এটা এমন একটা গল্প যেখানে বন্ধুত্বের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই গল্পের প্রেক্ষাপট বা সেটআপ সাধারণ কোনো শহরের নয়, বরং খানসার নামের এক কাল্পনিক এবং ভয়ঙ্কর সাম্রাজ্যের। স্বাগতম সিনেমা এক্সপ্লেন বাংলায়। একটা বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। গল্পের শুরু হয় ১৯৮৫ সালে। আমরা দেখি দুই কিশোর বন্ধুকে, দেভা এবং ভার্ধা। ভার্ধা হল খানসারের রাজা মান্নারের ছেলে। কিন্তু রাজা মান্নার তার ছেলের থেকেও বেশি গুরুত্ব দেয় তার সাম্রাজ্যের নিয়ম-কানুনকে। খানসারের নিয়ম হল সেখানে ক্ষমতার লড়াইয়ে যে কেউ মরতে পারে, এমনকি নিজের রক্তও। একদিন ভার্ধার নাকের নথ পড়ানোর অনুষ্ঠানে তার বাবা তাকে বলে যে সে যেন তার হাতের বালা না খোলে, কারণ ওটা রাজবংশের প্রতীক। কিন্তু একদিন ভার্ধা দেখে তার বন্ধু দেভাকে কিছু লোক মারছে এবং অপমান করছে। দেভাকে বাঁচানোর জন্য ভার্ধা তার সেই দামি রাজকীয় গয়নাটি এক উপজাতি নেতার হাতে তুলে দেয়। বিনিময়ে সে শুধু তার বন্ধু দেভার জীবন ভিক্ষা চায়। ভার্ধা তার বন্ধুকে বলে, তুমি এখান থেকে তোমার মাকে সাথে নিয়ে অনেক দূরে চলে যাও। তখন দেভা ভার্ধাকে একটা কথা দেয়। সে বলে, তুই আমাকে বাঁচানোর জন্য যা হারালি, আমি কথা দিচ্ছি ভবিষ্যতে তোর যখনই আমাকে দরকার হবে, আমি তোর জন্য ঢাল হয়ে দাঁড়াব। এরপর গল্প চলে আসে ২০১৭ সালে। স্থান আসামের টিনসুকিয়া। আমরা দেখি দেভা এখন অনেক বড় হয়েছে। সে তার মায়ের সাথে এক অত্যন্ত সাধারণ জীবনযাপন করে, কিন্তু তার জীবনটা স্বাভাবিক নয়। তার মা তাকে সারাক্ষণ ভয়ে ভয়ে রাখেন। দেভার মা তাকে কোনো ঝগড়াঝাটিতে জড়াতে দেন না, প্লাস্টিকের ছুরি ছাড়া তাকে ধারালো কিছু ধরতে দেন না। মনে হয় তার মা দেভার ভেতরের কোনো এক দানবকে জাগিয়ে তুলতে ভয় পাচ্ছেন। দেভা একটি মিশনারি দোকানে কাজ করে এবং অত্যন্ত শান্ত স্বভাবের। কেউ তাকে মারলেও সে হাত তোলে না যতক্ষণ না তার মা অনুমতি দেন। ঠিক এই সময় গল্পে এন্ট্রি নেয় আদ্দা, মানে শ্রুতি হাসান। আদ্দা আমেরিকা থেকে ভারতে এসেছে তার দাদুর শেষকৃত্য সম্পন্ন করতে। কিন্তু সে জানে না যে তার বাবার অনেক বড় শত্রু আছে। আদ্দার বাবা ছিলেন কৃষ্ণকান্ত, যিনি খানসারের রাজনীতির সাথে কোনো একভাবে জড়িত ছিলেন, যা আমরা পরে জানতে পারি। কিন্তু একটা চক্র আগে থেকে প্ল্যান করেছিল, তাই তারা সহজে জানতে পারে যে আদ্দা ভারতে আসছে এবং তারা আদ্দাকে মারার বা কিডন্যাপ করার জন্য এয়ারপোর্টে লোক পাঠায়। এটা জানতে পেরে আদ্দার বাবা তার পুরনো বন্ধু বেলালকে জানান যে তার মেয়ে তাকে না বলে ভারতে চলে এসেছে। তখন প্ল্যান করে বেলাল আদ্দাকে নিয়ে সেই টিনসুকিয়াতেই এসে পৌঁছায় যেখানে দেভা থাকে। বিলাল দেভার মাকে অনুরোধ করে আদ্দাকে তাদের বাড়িতে আশ্রয় দিতে। দেভার মা প্রথমে রাজি হন না, কারণ তিনি জানেন বাইরের জগতের সাথে মিশলে দেভার পরিচয় প্রকাশ পেয়ে যেতে পারে। কিন্তু পরে তিনি আদ্দাকে ইংলিশ টিচার হিসেবে পরিচয় দিয়ে বাড়িতে রাখেন। এদিকে গুন্ডারা আদ্দার খোঁজ পেয়ে যায়। তারা দেভার কলোনিতে হামলা করে এবং আদ্দাকে তুলে নিয়ে যেতে চায়। দেভা সব দেখছে, তার রক্ত গরম হচ্ছে, কিন্তু সে তার মায়ের নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তার মা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন সহিংসতা নয়। কিন্তু যখন গুন্ডারা বিলালকে মেরে ফেলার উপক্রম করে এবং আদ্দাকে জোর করে গাড়িতে তোলে, তখন দেভার মা আর সহ্য করতে পারেন না। তিনি বুঝতে পারেন এখন আর চুপ থাকা সম্ভব নয়। মা দেভার দিকে তাকান এবং ইশারা করেন। ব্যাস, এইটুকুই দরকার ছিল। যে দেভা এতক্ষণ শান্ত ছিল, সে মুহূর্তের মধ্যে এক প্রলয়ঙ্করী ঝড়ে পরিণত হয়। শুরু হয় সিনেমার প্রথম ধামাকা অ্যাকশন। দেভা একা হাতে সমস্ত গুন্ডাদের শেষ করে দেয়। তার মারামারি করা স্টাইল দেখেই বোঝা যায় সে কোনো সাধারণ মানুষ নয়, বরং যুদ্ধবিদ্যায় পারদর্শী এক যোদ্ধা। আদ্দাকে বাঁচানোর পর বেলাল জানায় যে আদ্দার জীবন এখনও বিপন্ন, কারণ তাকে মারার হুকুম এসেছে খোদ খানসার থেকে। আর তাকে বাঁচাতে হলে একমাত্র উপায় হল আদ্দাকে আবার যে কোনোভাবে আমেরিকা পৌঁছে দেওয়া। দেভাও রাজি হয় এবং আদ্দাকে বেলালের সাথে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। রাস্তায় আবার খানসারের লোকেরা আদ্দা ও বেলালকে ধরে ফেলে এবং আদ্দার হাতে একটা সিল মেরে বেলাল শহর ট্রাকের ভিতর ঢুকিয়ে দেয়। এদিকে এটা দেভাও তার মা জানতে পারে যে আদ্দাকে ধরে নিয়ে গেছে। দেভার মা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর বুঝতে পারেন নিয়তি তাদের আবার সেই খানসারেই ফিরিয়ে যাচ্ছে যেখান থেকে তারা পালিয়ে এসেছিল। দেভাকে তার মা আদ্দাকে রক্ষা করার জন্য পাঠায় বুদিরাবাদ,
আসাম চেকপোস্টে। চেকপোস্টে ঢোকার আগেই দেভা একটা গোলা বারুদ মেরে ট্রাক থামিয়ে দেয় এবং আদ্দা ও বেলালকে রক্ষা করে নিয়ে আসে। আদ্দা ও বেলাল আবার গাড়িতে করে এয়ারপোর্টের দিকে রওনা হয়। তখন বেলাল আদ্দার কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেভার ফ্ল্যাশব্যাক বর্ণনা করতে থাকে। বন্ধুরা, খানসারের রাজনীতি ও সিংহাসন দখলের লড়াই এখান থেকেই শুরু হবে। দেভা কি পারবে তার বন্ধু ভারধার কথা রাখতে? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। বেলাল আদ্দাকে বলতে থাকে, এই খানসার আসলে কি, কেন একে এত ভয়ঙ্কর বলা হয়? খানসার ভারত সরকার আইনের বাইরে চলা এক আলাদা সাম্রাজ্য। আজ থেকে 1000 বছর আগে এখানে ডাকাতদের 101টি সর্দার বা গোত্র ছিল। তাদের মধ্যে 3টি প্রধান গোত্র মান্নার, সৌরাঙ্গ এবং ঘানিয়ার সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, খানসার তখন চালাকি করে ভারতের ম্যাপ থেকে নিজেকে মুছে পালে এবং নিজেদের সংবিধান তৈরি করে। এই সংবিধানের নাম দেওয়া হয় নিবন্ধনা। সেই রাতে সৌরাঙ্গ গোত্রের হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়। দেবার বাবা, যিনি সৌরাঙ্গদের সর্দার ছিলেন, তিনিও রাজা মান্নারের হাতে নিহত হন। দেবা তখন খুব ছোট। সে তার চোখের সামনে নিজের বাবাকে মরতে দেখেছে এবং নিজের গোত্রকে ধ্বংস হতে দেখেছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস! যে রাজা মান্নার দেবার বাবাকে মেরেছিল, সেই রাজার ছেলে ভারধাই দেবাকে বাঁচিয়েছিল। ভারদা দেবা এবং তার মাকে খানসার থেকে পালাতে সাহায্য করেছিল। বর্তমানে খানসারের রাজা হলেন রাজা মান্নার। তিনি মান্নার গোত্রের প্রধান। তিনি স্বপ্ন দেখেন তার ছেলে ভারধা একদিন এই সিংহাসনে বসবে। কিন্তু রাজা মান্নারের দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানেরা, সেই সাথে মন্ত্রী পরিষদের অন্য লর্ডরা এটা মেনে নিতে পারে না। খানসারের নিয়ম হল, ক্ষমতা পেতে হলে দয়া মায়া ভুলে যেতে হবে। গল্পের মোড় ঘুরে যায় যখন রাজা মান্নার একটি বিশেষ কাজে খানসার ছেড়ে কিছুদিনের জন্য বাইরে যান। সিংহাসন সাময়িকভাবে খালি থাকে। রাজার মেয়ে অর্থাৎ ভারধার সৎ বোন রাধারামা এই সময়ের জন্য দায়িত্ব পায়। রাজা মান্নার চলে যেতেই ভারধার শত্রুরা নড়ে চড়ে বসে। ভারধার সৎ ভাই রুদ্র এবং অন্য লর্ডরা মিলে পরিকল্পনা করে যে রাজা ফিরে আসার আগেই ভারধাকে শেষ করে দিতে হবে। তাদের প্ল্যান হল আসন্ন ভোটিং সিজফায়ার খুলে দিয়ে ভারধার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া এবং তাকে হত্যা করা। খানসারের নিয়ম অনুযায়ী লর্ডদের কাউন্সিলে ভোটিং হয়। যার দিকে বেশি লর্ড বা সর্দারদের সমর্থন থাকবে, সেই হবে পরবর্তী রাজা বা কর্তা। ভারধার কাছে খুব কম লর্ডদের সমর্থন আছে। সে একা হয়ে পড়েছে। তার নিজের ভাইবোনেরাই তার রক্ত চায়। ভোটিংয়ে সিজফায়ার খুলে দিয়ে প্রচুর রক্তপাত করতে যে যার মতো আধুনিক অস্ত্রসজ্জিত ফোর্স নিয়ে খানসারে আসতে থাকে। এই সময় ভারধার ছোট ভাই বলে, ভাইয়া, সবার তাদের ফোর্স নিয়ে আসছে, আমরা কবে আমাদের ফোর্স আনতে যাব? পরের দিন ভারধা তার ছোট ভাইকে নিয়ে একটা গাড়িতে করে দেবার উদ্দেশ্যে রওনা হয়। একটা সময় তারা দেবার কাছে এসে পৌঁছায়। ভারধা দেবাকে ওয়াদা পালন করতে বলে। দেবা খুব শান্ত গলায় উত্তর দেয়, আমি বলেছিলাম তুই ডাকলে আমি আসব, তুই লড়বি, আমি তোর হয়ে মারব। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতে দেভা খানসারের বর্ডারে এসে পৌঁছায়। তবে দেভা তার আসল পরিচয় লুকিয়ে রাখে। সে নিজেকে একজন সাধারণ মেকানিক বা ড্রাইভার হিসেবে ভারদার সাথে খানসারের ভেতরে প্রবেশ করে। খানসারের ভেতরে ঢোকার পর দেভা দেখে সেখানকার পরিবেশ কতটা নৃশংস। চারপাশে বিশাল দেয়াল, লাল পোশাক পরা ভয়ঙ্কর সব গার্ড আর বাতাসে বারুদের গন্ধ। দেভা বুঝতে পারে খানসার ভয়ঙ্কর একটা জায়গা। এখানেই দর্শক বুঝতে পারে ভারদা আসলে দুর্বল নয়। সে শুধু তার অস্ত্র বা সালারের অপেক্ষায় ছিল। আর সেই জীবন্ত অস্ত্র হল দেভা। দিন ঘনিয়ে আসে সেই চূড়ান্ত ভোটিংয়ের। সমস্ত লর্ডরা কাউন্সিল হলে জমা হয়। শত্রুরা নিশ্চিত যে তারা জিতবে এবং ভারদাকে মেরে ফেলবে। তারা এক বিশেষ নিয়ম পাশ করতে চায়, যা ভারদার হাত পা বেঁধে ফেলবে। এই নিয়মটিকে বলা হয় সিজ ফায়ার বা যুদ্ধবিরতি প্রস্তাবের উল্টো, অর্থাৎ এখন যুদ্ধ বৈধ করার নিয়ম। কাউন্সিলে ভারদার সৎভাই রুদ্র এবং অন্যান্যরা ভারদাকে অপমান করতে শুরু করে। তারা বলে, তোর পক্ষে কে লড়বে? তোর তো কোনো সৈন্য নেই। তখন ভারদা মুচকি হেসে তার পেছনের দরজাটা দেখিয়ে দেয়। দরজা খুলে ধীর পায়ে প্রবেশ করে দেভা। পুরো হলরুম স্তব্ধ হয়ে যায়, কারণ দেভার শরীরে, তার হাঁটা চলায় এমন এক হিংস্রতা আছে যা খানসারের লর্ডরাও আগে দেখেনি। এই সময় লর্ড এর ছেলে বিষ্ণু মহারায় আসে। ভারদা ও তার ভাইকে ডাকে। তারা বাইরে যায়, কিন্তু কোনো কথা বলে না, হাত বেঁধে দাঁড়িয়ে থাকে।
এবার বিষ্ণু মহারাজ একটা ঘুড়ি ওড়ায় আর বলে, ঘুড়ি যার ঘরের ওপর পড়বে আজকে তার ঘরের একটা মেয়েকে দিতে হবে তার মনোরঞ্জনের জন্য। একটা ঘরের ওপর পড়ে, সে ঘরে একটা বাচ্চা মেয়ে। বিষ্ণু বলে তাকে তৈরি করতে। তখন এই দৃশ্য দেখে দেভা আর থেমে থাকতে পারে না। সৈন্যদের আক্রমণ শুরু হতেই দেভা তার অ্যাকশন মুডে চলে আসে। এই দৃশ্যটা সাধারণ কোনো মারামারি নয়। দেভা কোনো বন্দুক ব্যবহার করে না, সে মাটি থেকে তুলে নেয় বিশাল এক কুঠার বা ভারী লোহার রড অস্ত্র। দেভা যখন প্রথম কোপটা মারে তখনই বোঝা যায় তার গায়ে কি অমানবিক শক্তি। সে এক একটা সৈন্যকে এমনভাবে মারে যেন সে মাছি তাড়াচ্ছে। তার এক একটা আঘাতে শত্রুরা শূন্যে উড়ে যায়। খানসারের মেঝে রক্তে লাল হয়ে যেতে শুরু করে। দেভার মারামারি করার স্টাইলটা খুব হিংস্র। সে থামে না, ক্লান্ত হয় না, তার চোখে মুখে কোনো আবেগ নেই, শুধু আছে তার মেয়েটাকে বাঁচানোর জেদ। একটা সময় সবাইকে মেরে দেভা বিষ্ণুকে শুলে চড়িয়ে মেরে ফেলে। এটার কারণে ভারদা, তার ভাই ও দেভাকে বন্দি করে খানসার দরবারে নিয়ে যাওয়া হয়। তখন যার ছেলেকে দেভা মেরে ফেলেছে সে তলোয়ার নিয়ে ভারদাকে মারতে যায়। দেভা বলে, ওর গায়ে কেউ হাত দেবে না, সব দোষ আমার। কেউ দেভার কথা শোনে না। তখন দেভা আবার তার রুদ্র রূপ দেখায় এবং সেই লর্ডের দেহ থেকে মাথা আলাদা করে দেয়। এতক্ষণ যারা ভারদাকে নিয়ে হাসাহাসি করছিল সেই লর্ডদের মুখে এখন আতঙ্কের ছাপ। তারা বুঝতে পারে তারা ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। একজন লর্ড ভয়ে চিৎকার করে বলে ওঠে, এ তো মানুষ নয়, এ তো রাক্ষস। মুভিতে একটা ডায়ালগ আছে যা এখানে খুব মানানসই। জঙ্গলে বাঘ, সিংহ, হাতি সবাই ভয়ঙ্কর, কিন্তু জুরাসিক পার্কে নয়, কারণ সেখানে থাকে ডাইনোসর। দেভা হলো সেই ডাইনোসর যার সামনে খানসারের বাঘ সিংহরাও বেড়ালের মতো কাঁপছে। এই নৃশংস হত্যার পর আবার তাদেরকে বন্দি করে রাখে। কারাগারে ভারদা বলে, এজন্যই তোকে এনেছি, এই খানসারের সিংহাসন আমার চাই। ওরা আমাদের মারতে এখানে জানোয়ার পাঠাবে, খানসার রাখতে লাল করে দে। দেভা তার হাতে একটা ট্যাটু বানায়, যেটা আজকে ইতিহাস। ভোটের দিন সিজ ফায়ারের পক্ষে ৪৮ ভোট আর বিপক্ষে ৪৮ ভোট পেয়ে সমান সমান হয়। তখন সিজ ফায়ারের বিপক্ষে ভারদা নিজের ভোট দিয়ে সিজ ফায়ার উঠিয়ে দেয়। ওই দিন ভারদাকে মারতে তাদের কারাগারে মানুষরূপী জানোয়ার পাঠায়। আর তখনই শুরু হয় এক যুদ্ধ। চারিদিকে শুধু রক্ত আর রক্ত, একের পর এক লাশ পড়তে থাকে। দেবার রুদ্ররূপ সবাই দেখতে থাকে। কিন্তু গল্পের শেষে একটা বড় টুইস্ট বা ধাক্কা দর্শকদের জন্য অপেক্ষা করে। রাজা মান্না, যিনি বাইরে ছিলেন, ফিরে আসেন এবং জানতে পারেন সৌরাঙ্গ গোত্রের একজন জীবিত আছে এবং সে তার ছেলের সাথেই আছে। দেভা হল সৌরাঙ্গ, সাথে ভারবাও। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি দেভা তার পুরনো রূপ ঝেড়ে ফেলে খানসারের সেই অন্ধকার জগতে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে। তার শরীর এখন রক্তে রাঙা। সে আর সেই শান্তশিষ্ট মেকানিক নয়, সে এখন খানসারের সালার। এইভাবে শেষ হয় সালার সিজ ফায়ার সিনেমা। আসল টুইস্ট তো আমরা সালারের পরের মুভি সালার সৌরাঙ্গতে দেখব। তো কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো সিনেমার এক্সপ্লেইন নিয়ে। বিদায়।